আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ জৈব রসায়ন একের পেইড ব্যাচে সবাইকে স্বাগতম। জৈব রসায়ন একের অধ্যায় 7-এর নাম হচ্ছে অ্যালকোহল সমূহ। আজকে আমরা একটি লেকচারের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। ক্লাসটি আমাদের পেইড ব্যাচের ক্লাস। যারা আমাদের পেইড ব্যাচে জয়েন হতে চান তারা চাইলে নিচে দেওয়া নাম্বার থেকে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নক করে পেইড ব্যাচে জয়েন হতে পারেন। তো অধ্যায়ের নাম হচ্ছে অ্যালকোহল, তাই প্রথমে আমাদের জানতে হবে অ্যালকোহলটা কি, কিভাবে উৎপন্ন করা যায় এবং এর প্রকারভেদ কি বা কোন কোন কাজে আমাদের লাগে। তো প্রথমেই আসি আমরা অ্যালকোহল কাকে বলে। তো অ্যালকোহলের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আমি এখানে লিখবো না, তবে হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি এবং আমি এখানে উদাহরণ দিয়ে দিয়ে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। তো সংজ্ঞাটা হচ্ছে হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করবে তাদেরকে আমরা অ্যালকোহল বলবো। তাহলে প্রথমেই আমাদের শর্ত ছিল হাইড্রোকার্বন হতে হবে এবং তারপরে শর্ত ছিল এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হতে হবে কি দ্বারা? ওএইচ গ্রুপ দ্বারা বা ওএইচ মূলক দ্বারা। অর্থাৎ এই যৌগটার মধ্যে কার্যকরী মূলক থাকতে হবে ওএইচ। আমরা একটু দেখি। তো প্রথমেই আমরা একটা হাইড্রোকার্বন লিখে ফেলি। যেহেতু জৈব যৌগ তাই অবশ্যই এখানে হাইড্রোকার্বন থাকতে হবে। এবং হাইড্রোকার্বন আমরা কাকে বলতেছি? হাইড্রোকার্বন আমরা বলতেছি যেসব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে। তাহলে আমরা বলতে পারি, আমরা জাস্ট সিম্পল থেকে শুরু করি। আমরা একটা হাইড্রোকার্বন নিলাম মিথেন। তো এই মিথেনের মধ্যে মিথেনের সংকেতটা কি? CH4। এটাকে যদি আমরা গাঠনিক আকারে লিখি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, হাইড্রোজেন 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 এবং হাইড্রোজেন। তো এই যে আমরা মিথেনের গাঠনিক সংকেতটা লিখলাম, এবার আমরা অ্যালকোহলের সংজ্ঞায় যদি আসি তাহলে অ্যালকোহলের সংজ্ঞায় কি ছিল? যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হতে হবে। অর্থাৎ আমরা যে কোনো একটা হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করি একটা OH গ্রুপ দ্বারা, ধরেন আপনারা যে এই হাইড্রোজেনটাকে আমরা প্রতিস্থাপিত করতেছি কার দ্বারা? OH গ্রুপ দ্বারা। অর্থাৎ এই হাইড্রোজেনটা সরে যাবে এবং OHটা যুক্ত হবে এখানে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, কিন্তু এখানে কি থাকবে? এখন OH গ্রুপ থাকবে। এবং এই যে আমাদের যৌগটা গঠন হইল, এখানে যে হাইড্রোজেনটা যাওয়ার কারণে একটা OH গ্রুপ যে আসলো, এই যৌগটাকে আমরা এখন বলতেছি হচ্ছে একটা অ্যালকোহল এবং এটার নাম হচ্ছে মিথানল। এবার আপনারা যদি চান তাহলে কিন্তু চাইলে আপনারা যে কোনো একটার জায়গায় দুইটাও হচ্ছে প্রতিস্থাপিত করতে পারেন। তবে প্রতিস্থাপিত হতে হবে OH গ্রুপের সাথে, অন্য কোনো যৌগ বা অন্য কোনো মূলক আনা যাবে না। যদি আমরা একটা OH গ্রুপের সাথে হচ্ছে প্রতিস্থাপিত করি, একটা হাইড্রোজেনের বেলায় একটা OH গ্রুপ, দুইটা হাইড্রোজেনের বেলায় দুইটা OH গ্রুপ, তিনটা হাইড্রোজেনের বেলায় তিনটা OH গ্রুপ, এইভাবে যদি শুধুমাত্র OH গ্রুপ দ্বারা আমরা প্রতিস্থাপিত করি তাহলে আমরা অ্যালকোহল পাবো। খুব সহজে কিন্তু আমরা মিথেন থেকে মিথানল তৈরি করে ফেললাম। জাস্ট একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করলাম OH গ্রুপের সাথে। এখন যদি আমরা মিথেনের জায়গায় অন্য কোনো যৌগ ধরে নেই, ধরেন হচ্ছে ইথেন। ইথেনের সংকেতটা আমরা যদি লিখি C2H6। এবার আমরা ইথেনকে হচ্ছে গাঠনিক আকারে লিখব। প্রত্যেকটা হচ্ছে একটা করে হাইড্রোজেন আছে কার্বনের সাথে। এখন এই যে C2H6 যেই আমাদের ইথেন, এই ইথেনের আমরা একটা হচ্ছে যে কোনো একটা হাইড্রোজেনকে আমরা অপসারিত করব। ধরেন আমরা হচ্ছে এটাকে অপসারিত করি। তো এটাকে যদি আমরা এখন অপসারিত করি, অপসারিত করার পর আমরা কি পাবো? ইথানল পাবো। অর্থাৎ এখানে একটা OH গ্রুপ যুক্ত হবে। তাহলে খুব সহজে কিন্তু এখন আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো যে কোনো একটা অ্যালকেন থেকে ইজিলি। ঠিক আছে? তো এটা হচ্ছে মিথানল, ইথানল, এইভাবে আপনারা প্রোপানল তৈরি করতে পারবেন, বিউটানল তৈরি করতে পারবেন, পেন্টানল তৈরি করতে পারবেন। যত অ্যালকোহল আছে সব কিছু আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। কিভাবে? জাস্ট এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করবেন এইভাবে। এবং শুধু যে অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করা যায় এরকম না, অ্যালকিন থেকেও যায়, অ্যালকাইন থেকেও যায়। যেটা থেকেই যাক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করবেন OH এর সাথে, এতটুকুই। তাহলে অ্যালকোহলের সংকেত সবাই বুঝে গেছেন। এবার আমরা দেখব অ্যালকোহল আসলে কয় প্রকার এবং কি কি। অ্যালকোহলের শ্রেণী বিভাগ নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে অ্যালকোহল হচ্ছে দুইটা শ্রেণীতে বিভক্ত। অর্থাৎ অ্যালকোহল হচ্ছে দুই প্রকার। অ্যালকোহলকে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি অ্যালকোহল হচ্ছে দুই প্রকার।
এবং এই দুই প্রকারকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি। একটার নাম হচ্ছে আমরা দিব অ্যালিফেটিক অ্যালকোহল এবং আরেকটার নাম হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। এবং ওই যে অনেকটা হচ্ছে আমরা জৈব যৌগ যখন শিখেছিলাম তখন যেভাবে শিখেছিলাম যে জৈব যৌগ কয় ধরনের, তারপর হচ্ছে সম্পৃক্ত কোনটা, অসম্পৃক্ত কোনটা, বন্ধন কয় ধরনের, এই ব্যাপারগুলোর মতোই হচ্ছে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। এবং অ্যালিফেটিকটাকে আমরা কাকে বলতেছি? অ্যালিফেটিক কোনগুলা? যেগুলো হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত থাকবে বা চাক্রিক থাকবে সেগুলোকে আমরা বলতেছি অ্যালিফেটিক অ্যালকোহল। ঠিক আছে? তো অ্যালিফেটিক অ্যালকোহলটাকে আমরা কি বলতেছি? অ্যালিফেটিক অ্যালকোহলকে কয়েকটা শ্রেণীতে আবার ভাগ করা যায়, অর্থাৎ এই অ্যালিফেটিকটাকে আবার আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, একটাকে আমরা বলতেছি হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত, সম্পৃক্ত অসম্পৃক্ত, এবং আরেকটাকে আমরা বলতেছি চাক্রিক। চাক্রিক, সম্পৃক্ত অসম্পৃক্ত অ্যালকোহল, চাক্রিক অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালিফেটিকের প্রকারভেদ। এবার আমরা যদি এখানে হবে অ্যারোমেটিক, ওইটা হচ্ছে অ্যালিফেটিক, এটা হচ্ছে অ্যারোমেটিক। এই অ্যারোমেটিকটা হচ্ছে আবার আমরা যদি এখন চলে যাই হচ্ছে অ্যারোমেটিকে, সেই অ্যারোমেটিকটা দেখতে গেলে অ্যারোমেটিকটা হবে হচ্ছে আবার আমার 3 প্রকার। ঠিক আছে? সেখানে আবার আসবে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এরকম আসবে। ওকে, তো ওই মনোহাইড্রিক অ্যালকোহল আছে, আবার ডাইহাইড্রিক অ্যালকোহল আছে, পলিহাইড্রিক অ্যালকোহল আছে। তো এইভাবে করতে গেলে অনেক বড় হয়ে যাবে অ্যালকোহলের শ্রেণী বিভাগ। তো এই চার্টগুলো হচ্ছে আপনাদের যে মেন বই আছে অথবা ইজি বুক আছে সেখানে হচ্ছে আপনাদের এই চার্টগুলো দেওয়া থাকবে। তো প্রাইমারি আলোচনা যদি আমরা একটু করি, অ্যালকোহল হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এবং অ্যালিফেটিক অ্যালকোহলকে আমরা কি বলতেছি? সম্পৃক্ত অসম্পৃক্ত, চাক্রিক অ্যালকোহল। ঠিক আছে? সম্পৃক্ত অসম্পৃক্ত অ্যালকোহল এবং চাক্রিক অ্যালকোহল। এরপর যদি আমরা চলে যাই সম্পৃক্ত অ্যালকোহলে, সম্পৃক্ত অ্যালকোহল হচ্ছে আবার 4 ধরনের। সেটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল আছে, ডাইহাইড্রিক অ্যালকোহল আছে, ট্রাইহাইড্রিক অ্যালকোহল আছে, পলিহাইড্রিক অ্যালকোহল আছে। এটা গেল শুধু সম্পৃক্তর ক্ষেত্রে। ঠিক আছে? তারপর যদি আমরা চাক্রিক অ্যালকোহলে যাই, চাক্রিক অ্যালকোহলে কোনো প্রকারভেদ নাই। এবার হাইড্রোক্সিল মূলকের অবস্থান অনুসারে আবার মনোহাইড্রিক অ্যালকোহলকে 3 ভাগে ভাগ করা যায়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এইভাবে হচ্ছে মূলত অ্যালিফেটিকটা বড় হয়। বাট অ্যারোমেটিকের ক্ষেত্রে প্রকারভেদটা খুব কম হয়। মূলত আমাদের সম্পৃক্ত অসম্পৃক্ত চাক্রিক এগুলো হচ্ছে অ্যালিফেটিকের থেকেই হচ্ছে আস্তে 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 শাখা বিস্তার করে। এইগুলো মোটামুটি অ্যালকোহলের বেসিক। এবং অ্যালকোহলটা কিভাবে উৎপন্ন করতে হয় এর প্রকারভেদ নিয়ে আমরা এখন আলোচনা করেছি। এখন আমরা চলে যাব এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের জন্য তৈরি করা হয়েছে এবং এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় মূলত বারবার আসে এবং আসার সম্ভাবনা আছে সেগুলো এখন আমরা সমাধান করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের সাজেশন পার্টে। ওকে, তো এটা হচ্ছে এই অধ্যায়ের সাজেশন। এই অধ্যায়ে অ্যালকোহল সমূহ অধ্যায়ের মধ্যে আমরা 5টা প্রশ্ন সমাধান করব, যে 5টা বারবার রিপিট করে এবং এই 5টায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরির 2টি সাধারণ প্রস্তুতি। আমরা দেখছিলাম যে অ্যালিফেটিক অ্যালকোহলের মধ্যে যেই সম্পৃক্ত অ্যালকোহলগুলো ছিল সেগুলো 4 ধরনের ছিল। একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। এবং সেই মনোহাইড্রিক অ্যালকোহলটা হচ্ছিল আবার 3 ধরনের। সেখান থেকে প্রাইমারি ছিল, সেকেন্ডারি ছিল, টারশিয়ারি ছিল। সেখান থেকে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি 2টা সাধারণ প্রস্তুতি এখানে বর্ণনা করতে বলছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের এই প্রশ্নের সমাধানে। তো এই 2 ডিগ্রি অ্যালকোহল তৈরির যেহেতু 2টা সাধারণ প্রস্তুতি বলছে, তাহলে আমরা এই 2 ডিগ্রি অ্যালকোহল অনেক কিছু থেকে তৈরি করতে পারি। জাস্ট 2টা ব্যাখ্যা এখানে আমরা করব। সেটা হচ্ছে প্রথম ব্যাখ্যাটা হবে গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে। গ্রিগনার্ড বিকারকটা কি এবং এই গ্রিগনার্ড বিকারকটা কিভাবে উৎপন্ন করা হয় এটা আমরা অধ্যায় 6 শিখে এসেছি, অ্যালকাইল হ্যালাইড অধ্যায় থেকে। এখন সেই পদ্ধতির মাধ্যমেই আমরা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল তৈরি করব এবং তবে মনে রাখতে হবে অ্যালকোহলটা হতে হবে 2 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন এটার একটা প্রসেস হচ্ছে, শর্টকাট প্রসেস হচ্ছে, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আপনারা ফর্মালডিহাইড ব্যতীত অন্যান্য অ্যালডিহাইড বিক্রিয়া করান তাহলেই সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে। খুব সিম্পল। তো ফার্স্টে হচ্ছে আমরা গ্রিগনার্ড বিকারকের যে সংকেতটা আছে সেটা লিখে দিব। এটা হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা অন্যান্য অ্যালডিহাইডের বিক্রিয়া করাই তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হবে। তো এই যে গ্রিগনার্ড বিকারক, এর সাথে যদি আমরা একটা অ্যালডিহাইড যুক্ত করি, দেখতেই পাচ্ছেন গ্রিগনার্ড বিকারক অ্যালডিহাইড যুক্ত করার কারণে এখানে হচ্ছে কি উৎপন্ন হবে?
এখানে হচ্ছে এই অবস্থাটা তৈরি হবে, যেখানে হবে দুইটা অ্যালকাইল মূলক থাকবে। এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইডটা ছিল এটা অক্সিজেনের সাথে যুক্ত হবে, এই যে অক্সিজেনের যে ডাইবন্ডনটা ছিল এই ডাইবন্ডটা হচ্ছে ভেঙে যেয়ে এইখানে একটা আমাদের MgBr বা অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে তৈরি হবে। এই অ্যালকাইল হ্যালাইডটা তৈরি হওয়ার কারণে আমরা কি করতে পারি, এখানে আমরা পানি দিব এবং হচ্ছে একটা প্রোটন দিব, পানি এবং প্রোটনের সাহায্যে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। ওকে, তো এই ছিল হচ্ছে গ্রিগনার বিকারক, এই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড বা অ্যালডিহাইড, এবং এইখানে হচ্ছে আমরা কি উৎপন্ন করতে পারলাম, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারলাম। এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, উদাহরণস্বরূপ দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা গ্রিগনার বিকারক যুক্ত করেছি, যেখানে অ্যালকাইল মূলকের জায়গায় আমরা নিয়েছি মিথাইল মূলক। এই গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা একটা অ্যালডিহাইড যুক্ত করি CH3CH2 MgBr, এই অ্যালডিহাইডটা যখন আমরা বিক্রিয়া করাবো, প্রথমে হচ্ছে আমাদের এই প্রাথমিক অবস্থাটা তৈরি হবে, সেটা হচ্ছে কি আমাদের যে দুইটা অ্যালকাইল বা মিথাইল মূলক ছিল সেই দুইটা হচ্ছে এখানে এবং এখানে যুক্ত হবে। তো আমরা আর এর জায়গায় হচ্ছে কি লিখছিলাম, CH3 লিখছিলাম। তো আমরা এখানে যদি CH3 বসাই তাহলে জিনিসটা হবে এরকম, এবং আর প্রাইমের জায়গায় হচ্ছে আমরা যে আরেকটা অ্যালকাইল গ্রুপ নিয়েছিলাম সেটা CH3CH2। এখানে আর এবং আর প্রাইম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই আর এবং এই আরটা সেম হওয়া যাবে না, অর্থাৎ দুইটা আর ভিন্ন ভিন্ন হতে হবে, তাই আমরা একটা আর এবং আর প্রাইম দিয়েছি। তো এখানে আর এর জায়গায় আমরা CH3 ইউজ করছি এবং হচ্ছে আর প্রাইমের জায়গায় হচ্ছে আমরা CH3CH2 ইউজ করছি। তো যেখানে আমাদের আর ছিল সেখানে আমরা মিথাইলমূলক বসায় দিলাম, এবং যেখানে আমাদের আর প্রাইম ছিল সেখানে আমরা CH3CH2 যুক্ত করে দিলাম। এবার আমাদের শর্ত মোতাবেক এখানে অক্সিজেন এবং হচ্ছে আমাদের যেই অ্যালডিহাইডটা ছিল সেটা যুক্ত হবে, অ্যালকাইল হ্যালাইডটা ছিল সেটা যুক্ত হবে। তো আমরা হচ্ছে MgBr নিলাম, আমাদের যে অ্যালডিহাইডটা হচ্ছে সেটা নিলাম, নেওয়ার পরে আমাদের এই হ্যালোজেন গ্রুপটা যুক্ত হওয়ার পরে আমরা কি দিব, পানি দিব এবং হচ্ছে কি দিব, H+ দিব বা একটা প্রোটন দিব। তো H2O এবং H+ দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু তৈরি হয়ে গেছে। এবং অ্যালকোহলের শর্ত কি ছিল, অ্যালকোহল হওয়ার শর্ত ছিল একটা OH গ্রুপ থাকতেই হবে মাস্ট। এখানে কিন্তু OH গ্রুপ আছে, এবং এই OH গ্রুপটা আনার জন্য মূলত আমাদের পানি দেওয়া এবং হচ্ছে H+ দেওয়া, যার ফলে আমরা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু পেয়ে গেছি। তো এইভাবে এখানে যদি আপনারা ধরেন CH3CH2, যে এটাই যদি আপনারা নেন, CH3CH2 যদি আপনারা নেন, তাহলে কিন্তু এখানে আবার আপনারা CH3CH2 নিতে পারবেন না, এখানে আপনাদের অন্য যে কোনো একটা অ্যালকাইল মূলক নিতে হবে। সেমভাবেই এটা হচ্ছে নিচে যুক্ত হবে, এটা হবে এই সাইডে যুক্ত অথবা এই সাইডে যুক্ত, যে কোনো জায়গায় দিলেই হবে, সমস্যা নাই। এবং একটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড বা অ্যালডিহাইডের গ্রুপ থাকতে হবে। এই অ্যালডিহাইড গ্রুপটা থাকার পরে দেন হচ্ছে আমরা কি করতেছি, 2 ডিগ্রি অ্যালকোহলটা পাচ্ছি, যেখানে আমাদের OH গ্রুপটা থাকবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই ছিল গ্রিগনার বিকারকের মাধ্যমে অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল তৈরির সাধারণ প্রস্তুতি। এবার আমরা দেখব দ্বিতীয় প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতিটা হচ্ছে অ্যালকিন থেকে। তো অ্যালকিনকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে প্রবাহিত করি, তাহলে প্রথমে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে, যা পানি সহ রিফ্লাক্স করলেই আর্দ্র বিশ্লেষণ ঘটবে এবং অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তো সাধারণ যেই সংকেতটা বা সাধারণ যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, আমরা যে কোনো একটা অ্যালকিন নিব, অ্যালকিনের সাথে যদি আমরা হচ্ছে যেহেতু বলছে সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে প্রবাহিত করতে হবে, তাহলে আমরা H+O নিব এবং হচ্ছে SO3H নিব, এবং এটা হচ্ছে মূলত সালফিউরিক অ্যাসিডের সংকেত। আমরা সালফিউরিক অ্যাসিড যে লিখি H2SO4, সেই H2SO4কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়ায় H+O বন্ড SO3H, এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে জাস্ট এতটুকু অংশ হচ্ছে সালফোনিক অ্যাসিড। সবাই একটু মাথায় রাখবেন, সালফিউরিক অ্যাসিড কিন্তু মূলত হচ্ছে আর্দ্র থাকে বা পানি দ্বারা যুক্ত থাকে, কিন্তু সালফোনিক অ্যাসিড কিন্তু ধূলায়মান থাকে অথবা ধুলায়মান থাকে বলা যায়, বা ধূমায়মান থাকে বলা যায়। ঠিক আছে, SO3 যে সালফোনিক অ্যাসিডটা আছে সেটা হচ্ছে ধূমায়মান থাকে, এবং তার সাথে যখন আপনারা পানি যুক্ত করবেন তখনই সেটা সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। অর্থাৎ আমরা যে সালফিউরিক অ্যাসিডটা দেখে থাকি সেটা হচ্ছে তরল, এবং সালফোনিক অ্যাসিডটা হচ্ছে ধূমায়মান বা বায়ুমণ্ডলের সাথে যুক্ত থাকতে পারে, অথবা হচ্ছে বলা যায় গ্যাস আকারে থাকে। শেষ। তো অ্যালকিনের সাথে আমরা কি নিচ্ছি, সালফোনিক অ্যাসিড নিচ্ছি, সালফিউরিক অ্যাসিড নিচ্ছি। অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড নেওয়ার পরে আমরা যে যৌগটা পাবো সেই যৌগটা হবে হচ্ছে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। এটাকে আমরা বলবো কি, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। এবং তাকে আমরা যদি আবার পানি সহ রিফ্লাক্স করি তাহলে কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। এবং এটাকেই হচ্ছে আপনারা যদি একটা উদাহরণ সহকারে দেখেন তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখানে আমরা যে কোনো একটা অ্যালকিন নিছি,
এই অ্যালকিনটা নেওয়ার পরে যেহেতু এখানে 3টা কার্বন আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোপিন। এই প্রোপিনের সাথে হচ্ছে আমরা সালফিউরিক অ্যাসিডটা যুক্ত করব, এবং প্রোপিনের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করার সময় H2SO4 কে আমরা এইভাবেও লিখতে পারি উপরেরটার মতো, অথবা নাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। ডিরেক্ট হচ্ছে H2SO4 লিখে দেবেন, কোনো সমস্যা নাই। তো প্রোপিনের সাথে সালফিউরিক অ্যাসিড নেওয়ার পরে আমরা হচ্ছে এই যৌগটা পেয়েছি, এবং এই যৌগটা হচ্ছে আমাদের কি অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, এটাকে আমরা অ্যালকাইল হাইড্রোজেন সালফেট বলতেছি। এবং এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সাথে যখন আমরা পানি যুক্ত করব, সাথে একটু তাপমাত্রা দিব, অথবা আমরা একটা প্রোটন দিব, তখনই আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বা 2 প্রোপানল পাচ্ছি। প্রোপিন থেকে প্রোপানল, জাস্ট এটা 2 ডিগ্রি। এই 2 ডিগ্রি হওয়ার কারণটাই হচ্ছে মূলত আমাদের রিফ্লাক্স করা। এই রিফ্লাক্সের কারণেই হচ্ছে মূলত 2 ডিগ্রিটা উৎপন্ন হচ্ছে। আর সালফিউরিক অ্যাসিড না দিলে হচ্ছে মূলত এই অবস্থাটা আসবে না, তাই এখানে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা ম্যান্ডেটরি। তো কিভাবে আমরা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো এবং দুইটা সাধারণ প্রস্তুতি কিভাবে আমরা লিখব, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, অথবা যারা পেইড ব্যাচের শিক্ষার্থী তারা হচ্ছে প্রশ্ন করতে পারবা। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছিল কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি, বা কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলকে পরস্পর হতে পৃথক করা যায়। অর্থাৎ কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, এটা আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে আমরা এগুলোর পৃথক করতে পারবো, সেই ব্যাপারে হচ্ছে এখানে বলছে। তো মূলত হচ্ছে আমরা জারণ পরীক্ষা দ্বারাই তিনটা খুব সহজে আমরা হচ্ছে পৃথক করতে পারি। কিভাবে? অ্যালকোহলের জারণে যেসব জারক পদার্থ ব্যবহার করা হয় সেগুলোর দ্বারা হচ্ছে আমরা কি করতে পারি, অ্যালকোহলগুলোকে আলাদা করতে পারি। তো 1 ডিগ্রির মধ্যে কোন জারকটা ব্যবহার করা হচ্ছে দেখেন, 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড উৎপন্ন হয়, যা পরবর্তীতে জারণে একই কার্বন সংখ্যার কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ কি বুঝতে পারলেন, যেটা 1 ডিগ্রি বা 1 ডিগ্রি অ্যালকোহল হবে তার যে জারণ ঘটবে তখন অ্যালডিহাইড উৎপন্ন হবে, এবং সেই অ্যালডিহাইডকে আমরা পরবর্তীতে জারণ করার ফলে একই কার্বন সংখ্যার কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। যখনই কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, এর আগে অ্যালডিহাইড উৎপন্ন হবে, তখন সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। তো দেখতেই পাচ্ছেন এটা একটা হচ্ছে অ্যালকোহল যেটা 1 ডিগ্রি, এবং এটাকে যখন আমরা জারিত করব, জারিত করার প্রসেসটা কি, জারিত করতে হলে অবশ্যই এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন জাইমান অক্সিজেন নিয়েছি। এই জাইমান অক্সিজেনটা হচ্ছে কি করতেছে, জারিত করতেছে। জারণ মানে কি, ছাড়ন। কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন। অর্থাৎ তারা একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এবং ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে এখানে মূলত তৈরি হয়েছে হচ্ছে অ্যালডিহাইড। এবং এই অ্যালডিহাইড তৈরি হওয়ার ফলে সেটাকে যখন আমরা আবার জারিত করতেছি, অর্থাৎ 2 বার জারিত করব, প্রথমবার জারণ করার পরে ঘটবে হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন হবে, এবং অ্যালডিহাইডের সাথে যখন আমরা জারণ করব তখন হচ্ছে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। এবং এইভাবেই মূলত আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। এবং 1 ডিগ্রি অ্যালকোহল তৈরির যে মেন শর্ত ছিল সেটা ছিল শেষে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, এবং এই বিক্রিয়াটার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হওয়ার কারণে এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলতেছি। এবার আসি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলে। 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে একই কার্বন সংখ্যার কিটোন উৎপন্ন হয়, যা পরবর্তী দীর্ঘ সময় জারকের বিক্রিয়া কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণ উৎপন্ন করে। এই ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা মূল অ্যালকোহলের চেয়ে কম হয়। আমরা যখন 1 ডিগ্রিটা করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে একই কার্বন সংখ্যার কিন্তু আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, কিন্তু 2 ডিগ্রি শর্ত হচ্ছে একই সংখ্যার কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে না, কার্বন সংখ্যা কম হবে, মূল যে অ্যালকোহল ছিল তার চেয়ে কম হবে। তো মূল অ্যালকোহল যদি আমরা এখানে এটা চিন্তা করি যে মূল অ্যালকোহলটা হচ্ছে আমরা ধরে নিলাম একটা প্রোপেন। এই প্রোপেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা কার্বন আছে, এবং স্বাভাবিকভাবে এটাকে জারণ ঘটাতে হবে, এবং প্রোপেনের সাথে যখন জারণ ঘটাবো তখন উৎপন্ন হবে হচ্ছে কিটোন। এই যে কিটোন উৎপন্ন হলো, এখন এই কিটোনটার সাথে আবার যখন আমরা জারিত করব তখন আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আমরা পেয়ে যাব। কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2টা কার্বন, অর্থাৎ আমাদের যে মূল অ্যালকোহলটা ছিল সেখানে ছিল 3টা কার্বন, কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিডে কার্বন হচ্ছে 2টা, তাই আমরা এটাকে একটা 2 ডিগ্রি অ্যালকোহল বলতে পারি। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে মূল কার্বনের চাইতে একটা কার্বন কম থাকবে, বা 2টা কার্বনও কম থাকতে পারে, ফ্যাক্ট না, বাট কম থাকবে। এবার আমরা চলে যাব 3 ডিগ্রিতে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ক্ষারীয় দ্রবণে 3 ডিগ্রি অ্যালকোহল নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো বিক্রিয়া ঘটবে না। কিন্তু অম্লীয় জারক যেমন নাইট্রিক অ্যাসিড দ্বারা কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণ পাওয়া যায়, এই ক্ষেত্রে এদের কার্বন সংখ্যা মূল অ্যালকোহলের চেয়ে কম থাকবে। অর্থাৎ এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি, এখানে আমরা হচ্ছে কি করতেছিল, আমাদের বলছিল যে ক্ষারীয় দ্রবণে কিন্তু অ্যালকোহলে কোনো বিক্রিয়া ঘটবে না, বাট আমাদের ঘটাতে হবে হচ্ছে অম্লীয় দ্রবণে অম্লীয় জারক দ্বারা, যেমন নাইট্রিক অ্যাসিড।
তো ফার্স্টে আমরা যখন বিক্রিয়া ঘটাবো, বিক্রিয়া ঘটানোর পরে কিটোন উৎপন্ন করবে এবং সাথে হচ্ছে উৎপন্ন করবে কার্বক্সিলিক অ্যাসিড সরাসরি। ওকে, এখানে দুইবার জারণ ঘটানোর কোনো দরকার নাই এবং এটা হচ্ছে 3 ডিগ্রির বৈশিষ্ট্য। তাহলে 1 ডিগ্রির বৈশিষ্ট্য কি ছিল? দুইবার জারণ ঘটাতে হবে, কিন্তু একদম শুরুতে অ্যালকোহলের যে কার্বন ছিল শেষেও কিন্তু অ্যালকোহলের সেই কার্বনই থাকবে এবং কার্বক্সিলিক অ্যাসিডের সেই কার্বনটাই থাকবে। এবং 2 ডিগ্রি ক্ষেত্রে দেখেছিলাম আমরা প্রথমে যে অ্যালকোহলটা ছিল এবং যেই সংখ্যক অ্যালকোহল ছিল অর্থাৎ যেই কয়টা কার্বন ছিল সেই কয়টা কার্বন হচ্ছে কম কার্বন ছিল কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 2 ডিগ্রির ক্ষেত্রে। এবং 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ক্ষারীয় দ্রবণে বিক্রিয়া করবে না, অম্লীয় দ্রবণে বিক্রিয়া করবে এবং সরাসরি হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিডটা পাচ্ছি এবং এখানেও হচ্ছে মূল অ্যালকোহলের চাইতে আমাদের কাছে কম কার্বন থাকবে। এটা হচ্ছে 3 ডিগ্রির বৈশিষ্ট্য। আশা করি এখন আপনারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করতে পারবেন, সমাধান, কোনো সমস্যা নাই। এছাড়াও লুকাস বিকারক দ্বারাও পরীক্ষা করা যায়, এটা জাস্ট অ্যাড করে দিলেই হবে। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, সেটা হচ্ছে ইথানলের স্ফুটনাঙ্ক ডাই ইথাইল ইথার থেকে বেশি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে এইভাবে আসতে পারে, CH3CH2OH এর স্ফুটনাঙ্ক CH3 ও CH3 অপেক্ষা বেশি কেন? অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইথানল স্ফুটনাঙ্ক ডাই ইথাইল ইথার থেকে বেশি কেন ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তো দেখেন ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে, এই হাইড্রোজেন বন্ধনের জন্যই ইথানল বড় আকারে আণবিক জোট গঠন করে। যেমন এটা যদি আমরা একটা ইথানলের যদি সংকেতটা লিখি তাহলে ইথানল সংকেতটা কিন্তু এরকম দাঁড়াবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান আছে কার সাথে? অক্সিজেনের সাথে। এই যে দেখেন এইটা হচ্ছে একটা ইথানল, এই ইথানলের হাইড্রোজেনটা বন্ড গঠন করতেছে আরেকটা ইথানলের যেই অক্সিজেনটা আছে সেই অক্সিজেন পরমাণুর সাথে। স্বাভাবিকভাবেই হাইড্রোজেন এবং অক্সিজেন কি করতেছে? বন্ড গঠন করতেছে। এবং সাথে যদি আমরা আরেকটা ইথানল কল্পনা করি, এই ইথানলের যে হাইড্রোজেন আছে সেটাও কি করতেছে? আরেকটা অক্সিজেনের সাথে বন্ড গঠন করতেছে এবং এই অক্সিজেনের বন্ডটাও কিন্তু এই হাইড্রোজেনের সাথে দুর্বল বন্ড গঠন করে ফেলছে। আবার যদি আমরা এখানে কল্পনা করি এইভাবে, যেই হাইড্রোজেনের যে চেন, মানে হাইড্রোজেন বন্ধন গঠন করার যে ক্ষমতা বা চেন, সেই চেনের মাধ্যমে সে অনেকগুলো হচ্ছে বন্ড গঠন করতেছে, অনেকগুলো ইথানলের অক্সিজেনের সাথে হচ্ছে কি করতেছে? বন্ড গঠন করতেছে। এর ফলে আমরা বলতে পারতেছি যে OH বা কার্বক্সিল গ্রুপটা যে আছে, হাইড্রোক্সিল গ্রুপটা যেটা আছে OH, এই হাইড্রোক্সিল গ্রুপটা বন্ড গঠন করার যে ক্ষমতা অথবা পোলারিটি, তার মধ্যে যে পোলারিটি আছে সেই কারণে হচ্ছে মূলত ইথানলের স্ফুটনাঙ্কটা বেশি হয়। তাহলে আমরা যদি নিচের ব্যাখ্যাটা পড়ি, সেটা হচ্ছে উক্ত বন্ধনের ফলে ইথানলের স্ফুটনাঙ্ক স্বাভাবিকের চেয়ে বেশি হয়। অপরদিকে অ্যাসিটোনে হাইড্রোজেন বন্ধন ঘটে না বলে এটি একক অণু হিসাবে থাকে। অ্যাসিটোন কোনটা? ডাই ইথাইল ইথারকে আমরা অ্যাসিটোন বলে থাকি। তো সেখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন ঘটতেছে না, তাই আমরা একক অণু বলি এবং কোনো আণবিক জোট গঠন করতে পারে না বলে অ্যাসিটোন স্ফুটনাঙ্ক ইথানলের চেয়ে কিছুটা কম হয়, বা কিছুটা না, অনেক কম বলা যায়। এখন এইখানে আপনারা চাইলে এই জিনিসটা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কি, ইথানলের OH মূলকের অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনটি অত্যন্ত পোলার। অক্সিজেন এবং হাইড্রোজেন মূলকের বা হাইড্রোক্সিল মূলকের অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার ব্যাপক পার্থক্যের ফলে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক ও হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়, ফলে বিরাট একটা হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ডেল, এখানে যে অক্সিজেনটা থাকলো এবং হাইড্রোজেনটা থাকলো, যেখানে অক্সিজেনের মধ্যে হচ্ছে ডেল মাইনাস উৎপন্ন হইল এবং হাইড্রোজেনের মধ্যে হচ্ছে ডেল প্লাস উৎপন্ন হইল এবং এটা হচ্ছে তাদের পোলারিটি। পোলারিটি হতে গেলে কি করতে হয়? দুইটা যে মৌল থাকে সেই দুইটা মৌলের মধ্যে ভিন্ন ভিন্ন আয়ন তৈরি হতে হয়। তাহলে অক্সিজেনে আছে হচ্ছে কি মাইনাস আয়ন এবং হাইড্রোজেনে আছে প্লাস আয়ন এবং তাদের মধ্যে একটা ব্যাপক হচ্ছে পোলারিটি থাকে বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে। এই পোলারিটির কারণেই মূলত হাইড্রোজেন কি করতে পারে? বিশাল বড় একটা বন্ধনের সৃষ্টি করতে পারে। এর ফলে ইথানলের যে স্ফুটনাঙ্ক আছে সেটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যালকোহল, অ্যাসিড ও ক্ষার উভয় হিসাবে কাজ করে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। একটা অ্যালকোহল হচ্ছে পানির ন্যায় উভধর্ম প্রদর্শন করে থাকে, যেমন এরা ক্ষারও নয় আবার অ্যাসিডও নয়, বরং প্রশমিত যৌগ। তবে মিথানল ব্যতীত অন্যান্য অ্যালকোহল পানির চেয়ে দুর্বল অম্ল হয়ে থাকে মূলত। অর্থাৎ মিথানল ব্যতীত যে অন্যান্য অম্লগুলো আছে সেগুলো পানির চেয়ে দুর্বল অম্ল হয়। ঠিক আছে, এখন অ্যালকোহল ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যালকক্সাইড গঠন করে। স্বাভাবিকভাবেই অ্যালকোহল কি করতেছে? ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করতেছে, তাই আমরা বলতেছি যে অ্যালকোহল ক্ষার ধর্ম হিসাবে কাজ করে। তাহলে অ্যালকোহল এই যে ক্ষার ধাতুর সাথে যুক্ত হইল সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং বিক্রিয়া করার পরে অ্যালকক্সাইড গঠন করতেছে, এটাকে আমরা বলতেছি অ্যালকক্সাইড।
ওকে, তাহলে অ্যালকোহল কি করতেছে? ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করতেছে, তাই অ্যালকোহল কি করতেছে? ক্ষার হিসাবে কাজ করতেছে। আবার আমরা যদি দেখি কার্বক্সিলিক অ্যাসিডের সাথেও কিন্তু বিক্রিয়া করে থাকে। কার্বক্সিলিক অ্যাসিড কি একটা অম্ল? তাহলে অ্যালকোহল ক্ষারের সাথে বিক্রিয়া করলো আগের বার, এখন হচ্ছে আবার অম্লের সাথে সে বিক্রিয়া করবে, কি উৎপন্ন করবে? অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার গঠন করবে। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল, এবং এই অ্যালকোহলটা যখন হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, এটা হচ্ছে অ্যালকোহল, যখন সে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যুক্ত হবে তখন সে গঠন করতেছে হচ্ছে অ্যাস্টার। ওকে, অ্যালকোহল অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, অ্যাস্টার গঠন করলো, অ্যালকোহল ক্ষারের সাথে বিক্রিয়া করলো এবং অ্যালকোক্সাইড গঠন করলো। এর ফলে অ্যালকোহলকে আমরা বলতে পারি অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবেই সে কাজ করতে পারে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। ইথানল বা অ্যালকোহল পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয় বা মিশ্রিত হয়। এই যে ইথানল বা অ্যালকোহল হচ্ছে, সেগুলো পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয় বা মিশ্রিত হয়। এই প্রশ্নের উত্তরটা আমরা আমাদের যে 3 নম্বর প্রশ্নটা ছিল, যে তার অ্যালকোহল বা ইথানলের হচ্ছে স্ফুটনাঙ্ক কেন বেশি হয়, এবং আমাদের যে ডাই ইথাইল ইথার আছে তার স্ফুটনাঙ্ক কেন অ্যালকোহলের চাইতে কম হয়, সেই প্রশ্নের ব্যাখ্যাটা আর এই প্রশ্নের ব্যাখ্যাটা আমরা সেম আকারে দিতে পারি, শুধুমাত্র শেষে হচ্ছে 2টা লাইন আমরা অ্যাড করব। তো আপনারা যে আমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার মতো করে এইখানেও আপনারা চাইলে একই উত্তর দিতে পারেন। দেখেন, অ্যালকোহলের অণুতে হচ্ছে হাইড্রক্সিল মূলকের অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনটি খুবই পোলার থাকে, এটি একটু আগে আমি বলেছি। অক্সিজেন হাইড্রোজেন বা হাইড্রক্সিল মূলকের অক্সিজেন এবং হাইড্রোজেনের পরমাণু তড়িৎ ঋণাত্মকতার ব্যাপক পার্থক্যের জন্য অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ বা ডেল মাইনাস এবং হাইড্রোজেনের পরমাণু আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। যেহেতু তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার একটা ব্যাপক পার্থক্য রয়েছে, অর্থাৎ অনেক পার্থক্য রয়েছে, তার ফলেই কিন্তু মূলত অক্সিজেনটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত হয় আংশিক, এবং স্বাভাবিকভাবে হচ্ছে হাইড্রোজেনটা কি করতেছে? ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে। এবং এই যে একটা যে ঋণাত্মক চার্জে চার্জিত হলো, একটা যে ধনাত্মক চার্জে চার্জিত হলো, এটাকে আমরা বলতেছি যে বন্ধনটা পোলার। তাই অ্যালকোহলকে যখন পানিতে মিশ্রিত করা হয় তখন এক অণু অ্যালকোহলের ধনাত্মক চার্জযুক্ত হাইড্রোজেনের মধ্যে আকর্ষণ বল দ্বারা হাইড্রোজেনের বন্ধন গঠন করে, যার ফলে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয়। বুঝতে পারছেন? এটা ছিল পোলার, এবং পানির অণুর যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে বন্ধন সেটাও ছিল পোলার, এবং দুই পোলার যখন একসাথে মিক্স হচ্ছে তখনই হচ্ছে সেটা আরেকটা আকর্ষণ বল কাজ করতেছে। সেটা কিসের? যে অ্যালকোহলকে যখন পানিতে মিশ্রিত করা হচ্ছে তখন এক অণু অ্যালকোহলের ধনাত্মক চার্জযুক্ত হাইড্রোজেন, অর্থাৎ ওই যে এইচ ডেল প্লাস, সেটা হচ্ছে কি করতেছে? হাইড্রোজেনের মধ্যে আকর্ষণ, ধনাত্মক চার্জযুক্ত হাইড্রোজেনের মধ্যে আকর্ষণ বল দ্বারা হাইড্রোজেনের বন্ধন গঠন করতেছে, যার ফলে অ্যালকোহল পানিতে দ্রবণীয়। সুতরাং অ্যালকোহল পানিতে দ্রবণীয়, সুতরাং অ্যালকোহল ও পানির মধ্যকার হাইড্রোজেন বন্ধনের কারণেই অ্যালকোহল পানিতে দ্রবীভূত হচ্ছে। এটা হচ্ছে একটা পানির অণু, এই পানির অণুর মধ্যে হচ্ছে একটা হাইড্রোজেন আছে ডেল প্লাস, একটা অক্সিজেন আছে ডেল মাইনাস, এবং এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা বন্ধন গঠন করতে চাচ্ছে, তারপর আবার এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা বন্ধন গঠন করতে চাচ্ছে, আবার এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা বন্ধন গঠন করতে চাচ্ছে, এবং এই যে এই পাশে যে হাইড্রোজেন আছে সেটাও কি করতেছে? নিচের যে অক্সিজেন আছে তার সাথে বন্ধন গঠন করার চেষ্টা করতেছে স্বাভাবিকভাবেই। এইভাবে মূলত পানির অণুগুলো অ্যালকোহলের সাথে কিন্তু বন্ধন গঠন করতে চাচ্ছে, এবং এইভাবে আমরা যেহেতু বন্ধন গঠন হচ্ছে তাই আমরা বলতে পারি বন্ধন গঠন হওয়ার কারণেই অ্যালকোহলগুলো পানিতে দ্রবীভূত হচ্ছে। সাধারণত অ্যালকোহলের 2টি অংশ উপস্থিত থাকে, একটি হচ্ছে অদ্রবণীয় অপোলার অ্যালকাইল মূলক, অন্যটি হচ্ছে দ্রবণীয় পোলার OH মূলক। এই যে অ্যালকাইল মূলকটা আছে সেটা হচ্ছে অপোলার হতে হবে। ওকে, উচ্চতর অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলের যে আর মূলকটি বা অ্যালকাইল মূলকটি আছে সেটা আকারে খুবই বড় থাকে, তাই সঠিকভাবে হাইড্রোজেন বন্ধন ঘটাতে পারে না। আর এই সকল কারণেই উচ্চতর অ্যালকোহল পানিতে অদ্রবণীয় হয়। পুনরায় যে অ্যালকোহলের অণুতে OH বা হাইড্রোক্সিল ও হচ্ছে অ্যালকাইল অংশের ভরের অনুপাত 40% এর বেশি হলে সে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? অ্যালকোহলের অণুতে, ঠিক আছে, অ্যালকোহলের অণুতে যদি হাইড্রোক্সিল গ্রুপ এবং অ্যালকাইল গ্রুপের যে অংশটা আছে সেই অংশের ভরের অনুপাতটা যদি হচ্ছে 40% হয়ে থাকে তাহলে, বা 40%-এর বেশি হয়, তাহলে সেই অ্যালকোহল পানিতে দ্রবীভূত হবে। কিন্তু অনুপাত যদি 40%-এর কম হয় তাহলে দ্রাব্যতা কমতে থাকে, এবং দ্রাব্যতা কমার কারণে আমরা বলতে পারি 10% অনুপাতের মধ্যে তা একেবারে অদ্রবণীয় হয়ে যায়। ঠিক আছে,
তাহলে আপনারা কি বুঝলেন যে যদি 10%-এর নিচে চলে যায় তাহলে সেটা অদ্রবণীয়, যদি 40%-এর উপরে থাকে তাহলে সেটা দ্রবণীয়। এখন কথা হচ্ছে যদি 40%-এর নিচে 20%, 30%, 40% থাকে তাহলে কি হচ্ছে? তাহলে যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে খুবই সিম্পল। 40%-এর নিচে যত নামতেছে আস্তে আস্তে তত তার দ্রবণীয়তা কমতেছে, অর্থাৎ সে তত কম দ্রবীভূত হচ্ছে, এবং আস্তে 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 যখন সেটা 10% হয়ে যায় তখন সেটা একেবারে অদ্রবণীয় হয়ে যায়, অর্থাৎ অ্যালকোহল এবং হচ্ছে আমাদের যেই ইয়াটা থাকে, কি বলে, অ্যালকোহল এবং যে পানিটা থাকে সেটা হচ্ছে অদ্রবণীয় অবস্থায় থাকে, আলাদা আলাদা থাকে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে আমাদের অধ্যায় 7। এই অধ্যায় 7 থেকে আপনি এই 5টি প্রশ্ন সমাধান করবেন। এখানে টিকা বলতে তেমন একটা প্রশ্ন নাই, টিকার প্রশ্নই নাই, এবং ক বিভাগ যেটা আছে সেই প্রশ্নটা হচ্ছে আমরা আমাদের পেট ব্যাচে হ্যান্ড নোট আকারে দিয়ে দিব, এবং যেই লেকচারগুলো আমি সমাধান নিলাম, যে প্রশ্নের সমাধানগুলো করালাম, প্রত্যেকটা জিনিস আমরা হ্যান্ড নোট আকারে আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে আমরা দিয়ে দিব। তো যারা হচ্ছে পেইড ব্যাচে এখনো জয়েন করেনি তারা অবশ্যই পেইড ব্যাচে জয়েন করে ফেলুন। প্রত্যেকটা ক্লাস হচ্ছে খুব প্রিমিয়াম ভাবে নেওয়া হয়ে থাকে, খুবই হাই কোয়ালিটির হচ্ছে ভিডিও রেকর্ডিং, এবং পাশাপাশি হচ্ছে হাই কোয়ালিটির হচ্ছে সাউন্ড কোয়ালিটি দিয়ে, এবং হ্যান্ড নোটগুলো খুবই সুন্দরভাবে এইচডি আকারে আমরা যে প্রিন্ট আউট না অ্যাকচুয়ালি পিডিএফ বানিয়ে হচ্ছে আমরা আমাদের পেইড ব্যাচের গ্রুপগুলোতে দিয়ে থাকি। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।